স্টুডেন্ট, আজ আমি আরও একটা নতুন গল্প বা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে। এই প্রবন্ধটি আলোচনা করার আগে কয়েকটি কথা আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানব। তিনি 1871 সালে 7ই আগস্ট জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। তার মাতার নাম ছিল সৌদামিনী। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, লেখক ও নন্দনতাত্ত্বিক। তিনি ইংরেজ সরকারের কাছ থেকে CIE উপাধি লাভ করেছিলেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে D.Litt প্রদান করেছিলেন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মোট 26টি গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্ষীরের পুতুল আর রাজকাহিনী। তিনি 1951 সালে 5ই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যাই হোক, এবার মূল গল্পে প্রবেশ করা যাক। ভারতবর্ষকে বিদেশি যারা সত্যি ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। তোমরা জানো, ভারতবর্ষে অনেক বিদেশিরাই এসেছিলেন। তাদের মধ্যে কয়েকজন মাত্র ভারতবর্ষকে নিজের করে নিতে পেরেছিলেন। তাদের মধ্যে নিবেদিতা একজন। তিনি ভারতে নারী কল্যাণের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন। তার আসল নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। 1867 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ব্রিটেনের ডানগ্যানন নামক স্থানে। তিনি ছিলেন একজন আইরিশ নাগরিক। 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে এসে যখন বক্তৃতা দিয়েছিলেন, তখন নিবেদিতা তার বক্তৃতায় বিশেষভাবে উৎসাহিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসী হয়ে নিজের দেশ ছেড়ে আমাদের দেশে চলে এসেছিলেন এবং আমাদের দেশের অনেক গরিব মানুষকেও তিনি সেবা করেছিলেন। তিনি ভারতবর্ষেও ছেড়ে আর কোনো দিনই নিজের দেশে ফিরে যাননি। তিনি বাগবাজারের ছোট একটি ঘরে থাকতেন। আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে যেতুম। নন্দলালদের কত ভালোবাসতেন, কত উৎসাহ দিতেন। অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে। এখানে নন্দলাল বসু সম্পর্কে আমরা দু একটা কথা জানব। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন শিষ্য ছিলেন। তার জন্ম হয়েছিল 1883 সালে 3রা ডিসেম্বর বিহারের মুঙ্গের জেলার খড়গপুরে। তিনি তার মায়ের কাছ থেকেই শিল্পসত্তা পেয়েছিলেন। রঙিন ছবির প্রতি তার আকর্ষণ ছিল প্রবল। ছোটবেলা থেকেই তিনি দুর্গা, গণেশ, হাতি প্রভৃতি মূর্তি বানাতেন। স্কুলে নোট লেখার বদলে এক মনে ছবি আঁকতেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি 3 বছর শিল্পচর্চা করেছিলেন। এখানে অজন্তা সম্পর্কে সকলেই জানো। এটি মহারাষ্ট্রের অন্তর্গত একটি ক্ষুদ্র গ্রাম। এখানকার গুহা মন্দির পৃথিবী বিখ্যাত। 1500 থেকে 2000 বছর আগে বৌদ্ধ যুগে এই গুহা নির্মিত হয়েছিল। এখানে পাহাড়ের গায়ে পাথর কেটে 25টি বিহার ও 5টি চৈত্য নির্মাণ করা হয়েছিল। তিনি রবীন্দ্রনাথের অনেক বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করে দিয়েছিলেন, যার মধ্যে বাঙালির অতি পরিচিত ও প্রিয় সহজপাঠ বইগুলি। তিনি সাদা কালো চলমান গান্ধীজিকে লাঠি হাতে তিনি এঁকেছিলেন। এরপর কাশী বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট
আর কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দান করেন এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য বা ছাত্র। একদিন আমায় নিবেদিতা বললেন, অজন্তায় মিসেস হ্যারিংহাম এসেছে, তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও, ওর কাজে সাহায্য করবে, দুপক্ষেরই উপকার হবে। আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুর বললেন, আচ্ছা। নিবেদিতা তখন মিসেস হ্যারিংহামকে চিঠি লিখে দিলেন। উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন বোম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়ে গেছেন তার কাজে সাহায্য করবার জন্য। এই বলে তিনি কথাগুলোকে এড়িয়ে যেতে চাইলেন। এরা সব নতুন আর্টিস্ট, কাউকে জানেন না বা কাউকে, ইত্যাদি ইত্যাদি এইসব বলে তিনি এই কথাগুলো এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু নিবেদিতাও তো ছেড়ে দেবার মেয়ে নয়। তিনি বুঝেছিলেন এতে নন্দলালদের উপকার হবে, যে করেই হোক নন্দলালদের সেখানে পাঠাতেই হবে। আবার তাকে পুনরায় চিঠি লিখলেন। আমায় বললেন সমস্ত খরচপত্র দিয়ে ওদের পাঠিয়ে দেওয়া অজন্তায়, এরকম সুযোগ আর ছেড়ে দেওয়া চলে না। নিবেদিতা যখন বুঝেছিল এতে নন্দলালদের ভালো হবে, আমিও তখন কি করলাম, সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কয়েকজনকে পাঠিয়ে দিলাম অজন্তায়। পাঠিয়ে দেওয়ার পর আমার আর এক ভাবনা হলো, কি জানি পরের ছেলে পাহাড়ি জঙ্গলে পাঠিয়ে দিলুম, যদি কিছু হয়, মনে আর শান্তি পাচ্ছিলাম না। তখন আমি আবার নিবেদিতার কাছে গেলাম। এখানে লেখক এই কথাগুলো বলছেন। বললুম, সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কী হচ্ছে, রান্নার লোক নেই, সব ছেলে মানুষ। নিবেদিতা বললেন, আচ্ছা, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারাজকে ডেকে আনলেন। ডেকে এনে ডাল, চাল, তিল, নুন, ময়দা, ঘি আর একজন রাঁধুনিকে সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে। তবেই নিশ্চিন্ত হলেন। নিবেদিতা না থাকলে নন্দলালদের অজন্তায় আর যাওয়া হতো না। কি চমৎকার মেয়ে ছিলেন তিনি। প্রথমে তার সঙ্গে আমার দেখা হয়েছিল আমেরিকার এক কনসালের বাড়িতে। ও কাকুরাকে রিসেপশন দিয়েছিল, তাতে নিবেদিতাও এসেছিল। গলা থেকে পা পর্যন্ত নেমে গেছিল সাদা ঘাগরা, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের একছড়া মালা, ঠিক যেন সাদা পাথরে গড়া তপস্বিনী মূর্তি একটি। যেমন ও কাকুরা একদিকে, তেমনি নিবেদিতা আর একদিকে। যেন মনে হচ্ছিল দুটি কেন্দ্র থেকে দুটি তারা এসে মিশেছে। সে যে কি দেখলুম, কি করে বোঝাই। এখানে ও কাকুরা সম্পর্কে দু একটা কথা আমি বলবো। তিনি 1862 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পরিচিত ছিলেন ওকাকুরা তেনসিন নামে। তিনি একজন জাপানি শিল্পী ছিলেন। জাপানের চিত্রকলার উন্নতিতে তার অবদান অনেক। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে সিস্টার নিবেদিতার প্রথম দেখা হয়েছিল আমেরিকার কনসালের বাড়িতে, আর দ্বিতীয়বার দেখা হয়েছিল আর্ট সোসাইটির একটি পার্টিতে, জাস্টি হোমউডের বাড়িতে। আমার ওপর নিমন্ত্রণের ভার ছিল। নিবেদিতাকেও পাঠিয়ে দিয়েছিলাম একটি চিঠি। পার্টি শুরু হয়ে গেছে, একটু দেরি করেই তিনি এসেছিলেন। বড় বড় রাজরাজারা সাহেব মেম গিজগিজ করছিল সেখানে। অভিজাত বংশের বড় ঘরের মেম সব, কত তাদের সাজসজ্জা বাহার, চুলের বাঁধবাড়ি কত কায়দা, নামকরা সব অনেক সুন্দরী সেখানে এসেছিল। তাদের সৌন্দর্যের ফ্যাশনে চারিদিক ঝলমল করছিল। হাসি, গল্প, গানে, বাজনায় সকলে মাতল হয়ে উঠেছিল। সন্ধে হয়ে এলো, এমন সময় নিবেদিতা সেখানে এসে উপস্থিত হলো। সেই সাদা সাজ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথার চুল ঠিক সোনালি নয়, সোনালি রূপালিতে মেশানো, উঁচু করে বাঁধা।
তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে, কি বলবো, যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো। সুন্দরী মেমরা তার কাছে যেন এক নিমিষে প্রভাবহীন হয়ে গেল। এখানে নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় বলতে বোঝানো হয়েছে আকাশে অসংখ্য নক্ষত্র অন্ধকারে দৃষ্টিগোচর হলেও চাঁদের আলোয় তার অস্পষ্ট আবঝা হয়ে যায়। তেমনি নিবেদিতার রূপের কাছে অভিজাত ঘরের মেম সাহেবদের রূপের জৌলুস ম্লান হয়ে গেছিল। আসলে আকাশে অন্ধকার থাকলেও নক্ষত্রদের ঠিক দেখতে পাওয়া যায়, কিন্তু যখন চাঁদের আলো ওঠে তখন তাদের আলোটা বা তারা অস্পষ্ট বা আবজা হয়ে যায়। এখানে নিবেদিতার রূপের সাথে মেম সাহেবদের রূপের জৌলুস যে ম্লান হয়ে গেছিল সে কথাই বলা হয়েছে। উডরফ ব্লান্ড এসে বললেন, কে এ? তাদের সঙ্গে নিবেদিতার আলাপ করে দিলুম। সুন্দরী, সুন্দরী কাকে বলো তোমরা জানিনি। আমার কাছে সুন্দরী সেই একটি আদর্শ হয়ে আছে। কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা, সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতী হয়ে উঠল। এর আগে আমি লর্ড কারমাইকেলের কথা বলেছি। তিনি একজন ইংরেজ সাহেব ছিলেন। তিনি ভারতীয় চিত্রকলা ও ভাস্কর্যের সমর্থক ও প্রচারক ছিলেন। তার সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় অনেক দিন ধরেই ছিল। এরপর বলি কাদম্বরী। কাদম্বরী হচ্ছে বাণভট্টের রচিত সংস্কৃত ভাষার একটি রোমান্টিক নাটক। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে এটি রচনা করা হয়েছিল। তারপর নিবেদিতা মারা যাওয়ার পর একটি ফটো গণেন মহারাজকে দিয়ে জোগাড় করিয়েছিলাম। আমার টেবিলের ওপর থাকতো সেটি। লর্ড কারমাইকেল তার মতো আর্টিস্টিক নজর বড় কারো ছিল না। আমাদের নজরে মিল ছিল। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর আর লর্ড কারমাইকেলের কথা বলা হয়েছে। আর্টই তার সব ছিল। জার্মান যুদ্ধের ঠিক আগে তিনি কী করেছিলেন, জাহাজ বোঝাই করে সমস্ত ভালো ভালো আসবাবপত্র বা তার যা কিছু ভালো জিনিস ছিল সেগুলো আর আমাদের আঁকা কিছু ছবি বিলেতে পাঠাচ্ছিলেন। সেই জাহাজটি ভূমধ্যসাগরে ডুবে গেছিল। তিনি তখন দুঃখ করে বলেছিলেন, আমার আসবাবপত্র সব যাক, কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল সেটাতেই আমার বড় দুঃখ। নন্দলাল তখন তাকে স্তববাক্য দিয়ে বলেছিল, ভালোই হয়েছে, এতে দুঃখ আর কি। আমি দেখেছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয় টাঙিয়ে আনন্দ করছে। গেছে যাক, ভেবো না। এখানে বরুণালয় বলতে বোঝাতে চেয়েছে সমুদ্রের নিচে দেবতারা যেখানে থাকেন সেই জায়গাকে। তারপর সেই লর্ড কারমাইকেল একদিন আমার টেবিলের উপর নিবেদিতার ফটোখানি দেখে ঝুঁকে পড়লেন আর বললেন, এ কার ছবি? বললুম, সিস্টার নিবেদিতার। তিনি বললেন, এই সিস্টার নিবেদিতা? আমার একখানি এরকম ছবি চাই। বলেই বলা নেই কওয়া নেই সেই ছবিখানাকে বগলদাবা করে চলে গেলেন। ছবিখানি থাকলে বুঝতে পারতে সৌন্দর্যের পরকাশটা কাকে বলে। সাজগোজ ছিল না তার। পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তার কাছে গিয়ে কথা বললে মনে বল পাওয়া যেত। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তিনি ছিলেন খুব ধীর স্থির, আস্তে করে কথা বলতেন। তার কাছে কোনো সমস্যা বা অসুবিধা হলে বা কোনো সমস্যায় পড়লে তিনি যখন তার কাছে গিয়ে কথা বলতেন তিনি মনে বল পেতেন। আজ এখানেই শেষ করলাম। তোমরা যদি এরকম নতুন নতুন অডিও শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন অডিও শুনতে থেকো।